প্রথম কথা একটা ভুল করলেন, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে এসএসসি নিজে রাজি হয়েছে যে হ্যাঁ আমরা 7 দিনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের লিস্ট প্রকাশ করব। সুপ্রিম কোর্ট এসএসসির বক্তব্যটা রেকর্ড করেছে, অর্থাৎ এসএসসি এটা অঙ্গীকার করেছে সুপ্রিম কোর্টের কাছে যে তারা সেই লিস্ট প্রকাশ করবে। যোগ্য যদি প্রার্থীদের অযোগ্যদের বাছাই করে দেওয়া হয় তাহলে তার পরীক্ষার প্রয়োজন কি রইল? গোটা প্যানেলটাই বাতিল হয়েছে, এটা বুঝতে হবে। আপনারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়টা পড়েননি, পড়লে বুঝতে পারতেন যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। কিন্তু এই দুর্নীতির যে ব্যাপক প্রক্রিয়া, তার মাঝখানে কিছু কিছু লোক বামাল ধরা পড়ে গেছে, যাকে বলে চুরি করতে। আমি আর 4 জন গিয়েছিলাম, আমি বামাল ধরা পড়ে গেছি, কিন্তু ওরা বামাল ধরা পড়েনি। তাই আমার ক্ষেত্রে আমি চিহ্নিত বামাল, টাকা ফেরত দাও। আর এরা চিহ্নিত নয়, কিন্তু আমার সঙ্গে ছিল, তাই এদেরও বাতিল। কেন বারবার অযোগ্যদের বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্য? অযোগ্য কথাটাই তো ভুল, আপনারা ভুল করছেন। অযোগ্য এই কথাটা মমতা চালু করবার চেষ্টা করেছিল একটা সিম্প্যাথি তৈরি করার জন্য। যোগ্য অযোগ্য বিষয়টা যোগ্য অযোগ্য নয়, বিষয়টা একদল তারা সরাসরি ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, আরেক দল তারা দুর্নীতির শিকার। সুতরাং যোগ্য অযোগ্য বিষয়টা নয়। কেন দাগি শিক্ষকদের তার নামে কারণ হচ্ছে যাদের থেকে তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলেছেন, তুলে তারা উৎসব করেছেন, তার কর্মীদের বাঁচিয়ে রেখেছেন, তাদের বিভিন্ন সময় মিটিংয়ে ডেকে বিরিয়ানি ডিম ভাত খাওয়াচ্ছেন, নাচ গান করাচ্ছেন, এসবের খরচাটা তারা তো এই শিক্ষা চাকরি বিক্রি করে তুলেছেন। তাই তারা ভয় পাচ্ছেন। আজকে যখন নামটা প্রকাশ হয়ে যাবে যে এই 5,000 জন তারা সরাসরি ভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, এই 5,000 জন লোকের কি অবস্থা দাঁড়াবে? তারা তো যাকে টাকা দিয়েছে তাকে তো ঘেটে চিপে ধরবে। সেই ভয়টাকে ওরা এতদিন প্রকাশ করছে না, আজকে ওদের নিজেদের বোকামোর জন্যই ওরা সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেয়ে এটা করবে। কেন দাগি শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছেন এসএসসি কে প্রশ্ন সুপ্রিম কোর্টের। দাগি প্রার্থীদের জন্য কেন হাইকোর্টে গেছেন, কোনো যুক্তি যথেষ্ট নয় মন্তব্য বিচারপতি। যদি না কোনো মন্ত্রীর ক্যান্ডিডেটকে চাকরি পাওয়ানোর বিষয় থাকে। তো এই যে মন্তব্য বিচারপতি, আমি কি মন্তব্য করবো? বিচারপতির মন্তব্য হলো তাই মন্তব্য স্যার, করতে হবে। কোথাও কি শিবদাঁড়াতে একটা তফাৎ রয়েছে, যেখানে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করালো, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধ করে দিল আজকের ডেটে। কি বলবেন? দেখুন, এটা তো মানতে হবে যে গোটা দেশ জুড়ে আরএসএস এর একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা প্রথমটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দাও। দেখবেন গোটা দেশ জুড়ে এটা হচ্ছে। এবং যারা শিক্ষার দায়িত্বে আছেন বা বিভিন্ন সাংবিধানিক সংস্থার দায়িত্বে আছেন, সেখানে এমন লোককে পছন্দ করো যে লোকগুলো আমরা যদি ট্যাঁ বলি ট্যাঁ করবেন, আমরা যদি ভ্যাঁ বলি ভ্যাঁ করবেন। এই ট্যাঁ ভ্যাঁ কিছু লোক তো আছে, তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা ঘুচিয়ে দেওয়ার জন্যই তৃণমূল বিজেপি গোটা দেশ জুড়ে পরিকল্পনা করে খেলে যাচ্ছেন যে সবাইকে এখন আমাদের হ্যাঁ সঙ্গে যুক্ত করে দাও, কেউ না থাকবে না। মানে শাসকের অনুষ্ঠানের থেকেও কি ছাত্রদের এই মানে ছাত্রদের ভবিষ্যৎ তো ভবিষ্যৎ দরকার না, ছাত্রদের তোরা তৈরি করছে তোলাবা হিসেবে। ছাত্রদের কাছে মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন প্রকাশ্য সভায়, যা বার্তার মূল কথা হচ্ছে দুর্নীতি করো। কারণ দুর্নীতির বিরুদ্ধে আদালতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে দুর্নীতিটাই করো, এটাই পদ্ধতি, এবং সেই পদ্ধতিতে আমার সমর্থন আছে। আর জীবন কৃষ্ণ স্যার পিসিকে তলব সিবিআই। আসল কৃষিকে তলব না করলে জীবনের কৃষিকে তলব করে লাভ থাকে। ছাত্র নির্বাচন নিয়ে এবারের ছাত্র পরিষদের যে অনুষ্ঠান হলো, সেখানে কিন্তু একটা কোথাও বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবারে বলেছিলেন যে ছাত্র নির্বাচন করবেন, এবারে একবারে নিঃশব্দ রয়ে গেল। ছাত্র নির্বাচন, ওরা কোনো নির্বাচনই কোথাও করতে চায়, সুতরাং ওরা ছাত্র নির্বাচন করবে কেন? ছাত্র নির্বাচন করলে ছাত্রদের দিয়ে তো গুন্ডামিটা করা হয়ে যাবে না। এবং দেখবেন আদালতে সেদিনকে বলে দিয়েছেন যে না না, আমরা নির্বাচন করতে চাই, বিশ্ববিদ্যালয় কলেজ করছে না। সেই মামলাটা আগামী দিন শুনানি হবে, তখন দেখা যাবে। ভোট এলেই এজেন্সির দাবাদাবি বাড়ে, ইডি সিবিআই কে নিয়ে ফের আক্রমণ তৃণমূল নেত্রীর। এটা তো ওরা নিজেরা বোঝাবুঝি করে করবে। এটা দাদা দিদির একটা পরিষ্কার যোগাযোগ আছে। এই ভোটের দিয়ে এটা হয়, কারণটা কি? তার কারণ হচ্ছে লোককে দেখানো যে আমরা কত কিছু করছি। স্যার, ভোটের গেলে ঘুমিয়ে পড়বে। মনে আছে আপনাদের বিগত নির্বাচনের আগে অমিত শাহ বলেছিলেন আমরা ক্ষমতা এলে 3 মাসের মধ্যে সারদা নারদা সব করে দেবো। কত মাস পার হয়ে গেছে। এবং ওইটা করে কি দেখালেন? মানুষকে বোঝাবার চেষ্টা করলেন যে আমরা টাকার এ পিঠে তৃণমূল, ও পিঠে বিজেপি, তো তোমরা টাকার এপি টু পিঠটা দেখো, আর কিছু দেখো না। এটা হচ্ছে তো রাজনৈতিক পরিকল্পনা। সেই পরিকল্পনারই অংশ হিসেবে আপনার সবাই সব দেখছেন।
ফের মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় অমিত শাহ, পরিবারতন্ত্রের অভিযোগে দুর্নীতির ভান্ডারে খুলে দেওয়ার হুঁশিয়ারি। দেখলেন তো আমি যে কথা বললাম, এখন যত ভোট আসবে দেখবেন অমিত শাহ মোদী আবল তাবল বকবে, আর পাল্টা মমতা অভিষেক আবল তাবল বকবে। আর সাধারণ মানুষের টিভি খুলে আবল তাবল বকা শুনে ভাবতে, আরে বাবা এরা দুজনই হচ্ছে আসল। আর যে ছেলে মেয়ে রাস্তায় লড়াই করছে, এই যে আপনাদের জমিদাররা লড়াই করছে, এদের কথা কি পাবেন? এই যে রাজনীতির নিজের পেশা ছেড়ে এসে এদের সঙ্গে আছে, এটা খুঁজে পাবেন? পাবেন না। দেখবেন দুজনের ভীষণ তর্ক। মোদী বলছে মমতা চোর, মমতা হচ্ছে মোদী চোর, কিন্তু কেউ কাউকে ধরছে না। এটা অদ্ভুত খেলা। ধরতে হলে আমাদের আদালতে যেতে হচ্ছে, আর আমরা আদালতে গেলেই উনি মিটিং করে নাম করে বলবেন যে ওর বিরুদ্ধে আপনার সম্মুখে দাঁড়াবেন। কমই করুন। ইলেকশন কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর, বিডিও, এসডিও, ডিএম প্লাস পুলিশকে ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশনের টাইম হচ্ছে ইলেকশন চলাকালীন পর্যন্ত। এইসব বড় বড় কথা বলে লাভ কি? কিন্তু বলছিলেন যে আমি অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না, তারপর ল্যাচ গুটিয়ে ব্যবস্থা নিচ্ছেন কেন? ওর যদি কোমরে জোর থাকতো, সৎসাহস থাকতো, আমি দেখতাম। যদি বলছেন নির্বাচন কমিশনের নির্দেশ আমি মানি না, সেটা করতে পারছেন না। গরম গরম কথা বলছেন। গরম গরম কথা বলা খুব সহজ, কিন্তু নির্দিষ্ট আজ পর্যন্ত এমন একটা কোনো কাজ দেখেছেন যেখানে মৌলিকভাবে তৃণমূল বিজেপির মধ্যে কোনো সংঘাত তৈরি হয়? মৌলিকভাবে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে কত বড় বড় বক্তৃতা করেছেন, যে ইলেকশন হলো টুক করে জগদীপ ধনখড়কে জেতাবার ব্যবস্থা করে। দেখবেন বিহারে এসআইআর নিয়ে ওরা কিন্তু আসল মুভমেন্টে নেই, চেঁচামেচি করবে, ওই ওই করবে, আর আমরা সবাই বহারি। ইলেকশন কমিশনের চেয়ারকে আমি রেসপেক্ট করি, কিন্তু বিজেপি ললিপপ খেলে আমি মানবো না। মমতার ললিপপ খেলে মানবে? বলতে গেলে বিজেপির ললিপপ খেলে মানবো না, কিন্তু মমতার ললিপপ খেলে মানবো। এই হচ্ছে ওদের বুদ্ধি বিবেচনা। 100 দিনের কাজে পরপর 4-5 বছর আমরা 1 নম্বরে ছিলাম, রাস্তা নির্মাণে আমরা 1 নম্বর ছিলাম। যারা সেলফিশ, জায়ান্ট, হাইলোটেড ভাইরাস, তারা টাকা বন্ধ করেছে। ওরা কাজ না দেওয়ার ক্ষেত্রে 1 নম্বর আছে। আমি তো কলকাতা হাইকোর্টে মামলা করে বলছিলাম 100 দিনের কাজ চালু করো, কেন চালু করলো না? একটা রাজ্য সরকারের দায়িত্ব তো। আমি তো নিজে বলেছি, প্রকাশ্যে বলেছি, আজও বলছি, ওরা তথ্য দিক যে কোথায় কোথায় সঠিক কাজ হয়েছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, আমি আদায় করে দেবো। ভারতবর্ষে আদালত আছে, সংবিধান আছে। ওরা কেউ কিন্তু দেখবেন আপনার তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্ট চলে যাচ্ছে গভর্নরের বিরুদ্ধে, কেরল সরকার যাচ্ছে। কখনো দেখেছেন মমতা সরকারকে, মোদী সরকারের বিরুদ্ধে কোনো মামলা সুপ্রিম কোর্টে করতে? আমি যে কথা বলছি, পয়সা লাগবে না, আমি করে দেবো। কখন ওরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তথাকথিত দামি দামি উকিল করছেন? যখন ওরা দুর্নীতিতে ফাঁসছেন, সেই দুর্নীতিটাকে বাঁচবার জন্য করছে। এই যে শিক্ষা দুর্নীতির মামলা, সুপ্রিম কোর্ট যাওয়ার দরকার ছিল? যদি সৎ হতো, কি বলতো, ঠিক আছে আমার হাইকোর্ট বলে দিয়েছে, আমরা মেনে নিচ্ছি, এভাবে কাজ করবো, বলবো না। এনআরসি নিয়ে ফের বিজেপিকে আক্রমণে তৃণমূল নেত্রী, চক্রান্ত করলেও কোনো লাভ হবে না বলে চ্যালেঞ্জ। 500টা টিম নিয়ে এসে বাড়ি বাড়ি সমীক্ষা করছে, সবকিছু নিয়ে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ। আচ্ছা, এনআরসির এই ধুয়োটা কে তুলেছিল বলুন? ভারতবর্ষের মাটিতে প্রথম অনুপ্রবেশের তত্ত্বটা কে খারাপ করেছিল? 2003 সালে মমতা তখন করেছিল আরএসএস এর নির্দেশে। তার কারণ তখন বামফ্রন্ট সরকার ছিল, ভেবেছিল অনুপ্রবেশের গপ্প করে বামফ্রন্টকে বেকায়দায় ফেলবে। বিষ একবার ঢুকেছে, বিষক্রিয়া হতে সময় লাগে। আজকে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষেরা মার খাচ্ছেন, তার কারণ তাদের বলা হচ্ছে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশের তত্ত্ব মমতা সৃষ্টি করেছিল। সবচেয়ে ক্ষতি মমতা করেছে বঙ্গ ভাষাভাষী। তো লাস্ট কোশ্চেন, আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি জানিয়েছে যে আজকে পরীক্ষায় 96% অ্যাটেন্ডেন্স ছিল। এটাই তো স্বাভাবিক। ছাত্ররা তো স্কুলে কলেজে যায় লেখাপড়া করে পরীক্ষা দিয়ে পাশ করার জন্য, তারা তো দিদির পদসেবা করার জন্য হয় না। তৃণমূলের কয়েকজন ছাত্ররূপী গুন্ডা তা করতে পারে। অধিকাংশ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। আমি তো দেখলাম কোন একটা কলেজের অধ্যক্ষ তিনি তৃণমূলের জামা কাপড় বিক্রি করছেন সুন্দর করে। তার কি অধ্যক্ষ থাকার কোনো অধিকার আছে? কোনো অধিকার আছে? আমি তো দুদিন মধ্যে ভাবছি ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। তিনি কলেজের মধ্যে বসে প্রিন্সিপাল, তিনি তৃণমূলের হয়ে দাঁড়ালি করছেন। স্যার, পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা একটি ফেসবুকে পোস্ট করেছে যে ফের নন্দীগ্রামে প্রার্থী হবে মমতা, এবার জিতবে সে আশাতে। পাল্টা ওখানকার নেতৃত্ব প্রলয় পাল মন্তব্য করেছেন যে ফেলের মধ্যে ফার্স্ট করানো হবে মমতাকে। এইটা দেখবেন চলবেই। এই যতদিন নির্বাচনী বাতাবরণ তৈরি হবে, দেখবেন এই সমস্ত বিজেপি বলছে একটা কথা, মমতা বলছে একটা, ওই কথা বলি। কেউ বলছে না যে এ রাজ্যে কেন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। ওরা কেউ বলবে না কেন নাবালিকা বিয়ে বেড়েছে। ঠিক একবারও জিজ্ঞাসা করেছে এই যে দুর্নীতি হয়েছে, শিক্ষক বিক্রির দুর্নীতির সঙ্গে তো শুভেন্দু যুক্ত, তাই দেখবেন তার বিরুদ্ধে কোনো কথা নেই। কেন বলছেন না যে হ্যাঁ নারদার তদন্তটা হোক?
বিজেপিও বলছেন না, তৃণমূলও বলছে। তা সেখানে জন্য আপনারা যদি এগুলো ঘটনাগুলি বিশ্লেষণ করেন, দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপি তৃণমূল যেখানে যেখানে তাদের মূল স্বার্থযুক্ত, সেখানে তাদের কোনো বিরোধ নেই। তাদের বিরোধটা মঞ্চের বিরোধ, আর মঞ্চের পেছনে ঐক্যবদ্ধভাবে বিড়ি খাওয়ার বিরোধ। স্যার একটা এখানকার আজকে ল্যান্ড ইউজার্সদের নিয়ে প্রশ্ন, যেটা ল্যান্ড ইউজারদের নিয়ে তো আন্দোলন চলছে, মানে এনাদেরকে নিয়ে কি আপনারা আইনি লড়াইয়ের পথে লড়বেন? দেখুন, সমস্ত অধিকার আইনি পথে প্রতিষ্ঠিত হয় না। অধিকারটা প্রতিষ্ঠিত করতে হয় কিন্তু জমিতে লড়াই করে। এই লড়াই করতে করতে যখন যদি কোনো আইনের বাধা আসে, তখন আমরা নিশ্চয়ই আইনি সমাধানের কথা ভাববো। আমি প্রথমেই এদের বলবো না আপনারা আইনে যান, কারণ আইন বলবে যে তোমার তো এদেশে তো কাজ পাওয়ার কোনো মৌলিক অধিকার নেই। একমাত্র আইন করে ইউরোপীয় আমলে 100 দিনের কাজটা করা হয়েছিল বাধ্যতামূলক, সেই কাজটা তো এরা করছে না। এখন এইটা লড়াই করেই আদায় করতে হবে। এই লড়াইয়ের একটা গুণগত পরিবর্তন হচ্ছে, মমতা সিঙ্গুরে লড়াই করেছিল কারখানা বন্ধ করার জন্য। কারখানা প্রকৃতপক্ষে বিজেপিকে উপহার দেওয়া হয়েছে। এখানে লড়াই হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, সেটা ভালোভাবে থাকুক, কাজ করুক। কিন্তু যখন কর্মী নিয়োগ হবে, তখন এই যারা জমি দিয়েছেন তাদের বিষয়টা অগ্রাধিকার দিয়ে বিচার করতে হবে। এরা বলছে না যে আমাদের জোর করে কাজ দাও, বলছে আমাদের অগ্রাধিকার দাও। সেই দাবিটা অত্যন্ত সংগঠিত। সুরেন্দ্রনাথ ছান্দ কলেজের অধ্যক্ষের পরানো টিএমসিবির পোশাক বিলিও করলেন পড়ুয়াদের মধ্যে। এর আগে চিঠিও দিয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসিকে পরীক্ষা পিছানোর জন্য। ইতিমধ্যে বলেছিলাম না, বললেন, আমি এটা বলে দিচ্ছি। বলে দিন। স্যার রেশমি ফ্যাক্টরির যে পলিউশন নিয়ে কি বলবেন? দেখুন, পলিউশন নিয়ে বিজয়বাবু উল্লেখ করেছেন, ওটা আমি উল্লেখ করতে ভুলে গেছি। পলিউশন রক্ষা করেই কারখানা করছে, এটা দেশের আইন। প্রাকৃতিক ভারসাম্য যদি না থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যা হচ্ছে উত্তর কাশীতে, তারপর আপনার বৈষ্ণবদেবী যে জায়গাগুলো প্রকৃতিকে উপেক্ষা করে জোর করে সমস্ত পর্যটন কেন্দ্র করেছিল, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এই একই ঘটনা ঘটছে আমাদের কালিম্পং, সিকিম, এইসব এলাকায় ধস নামছে। পাহাড়কে রক্ষা করতে হবে, এই জন্য আদিবাসীরা দেখবেন পাহাড়কে পুজো করে, আর এরা ধ্বংস করতে চেয়েছে, নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে। এখানেও অবিলম্বে পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগ নিয়ে এই দূষণ বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে হবে। আমাদের বিজ্ঞান অনেকে এগিয়েছে, দূষণ বন্ধ করার অনেক ব্যবস্থা আছে, সেটা লোক। অভিষেক ব্যানার্জি আজকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করে বলেছেন যে 12 ক্লাস পাস করার পরেও অনেকে ভর্তি হতে পারেনি। সেই ক্ষেত্রে অনেকে কোর্টে চলে গিয়েছে এবং আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি 1 ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে। কিন্তু রোজ সুপ্রিম কোর্টে যান, কিন্তু বিচার ব্যবস্থায় গালাগালি দিচ্ছেন কেন? বিচার ব্যবস্থা তো ওর একমাত্র সহায়। ওকে জিজ্ঞাসা করবেন ও সুপ্রিম কোর্ট ওর নিজের মামলা, পিসির মামলার জন্য কত কোটি টাকা খরচ, তারপর এইসব কথা দেবো। চলো। পরিবারে কেউ নেশাগ্রস্ত, কেউ মানসিক সমস্যায় ভুগছেন? চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন। মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগের চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে। আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর। নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি, যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নম্বর 7478306038।